নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি। চোখ রাখছি খবরে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি শান্ত করার বার্তা দিল ইরান। প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। ইরানের ওপর সরাসরি আক্রমণ না হলে আর কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা চালাবে না তেহরান। তবে একই সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ না করার কথাও স্পষ্ট করেছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শান্তির বার্তা দিল ইরান। প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইরানের রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। ইরান আর কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলা চালাবে না, যদি না সেই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর সরাসরি আক্রমণ শুরু হয় বলে জানিয়েছেন ইরান। সাম্প্রতিক মার্কিন ইসরায়েল যৌথ হামলার পর সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই বার্তা দিয়েছে তেহরান। গত সপ্তাহে ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খুমেইনি সহ হাজার খানেক মৃত্যুর খবর সামনে আসার পর সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়ে ওঠে গোটা অঞ্চলে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। তবে একই সঙ্গে ইরান কোনো অবস্থাতেই ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও জানিয়েছেন রাষ্ট্রপতি মেসুদ পেজেশকিয়ান। শত্রুপক্ষ যদি মনে করে ইরানি জনগণ আত্মসমর্পণ করবে, তবে সেই আশা তাদের কবরেই সমাধিস্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরানের সংঘাতের জেরে আতঙ্ক ও অনিশ্চয়তা এখনো কাটেনি উপসাগরীয় অঞ্চলে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে আরব, দুবাই ও আবুধাবি সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র সতর্কতা শোনা গেছে শনিবারও। পাশাপাশি কাতার, বাহরাইন, সৌদি ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলার খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের ফলে উপসাগরীয় অঞ্চলের আকাশ সীমার একটি বড় অংশ বন্ধ হয়ে যায় এবং বাতিল করতে হয় হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতে এখন পর্যন্ত ইরানে অন্তত 1230 জন, লেবাননে 200-র বেশি এবং প্রায় 1 ডজন মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলে। এছাড়া 6 জন মার্কিন সেনাও নিহত হয়েছেন বলে উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। বিশ্লেষকদের মতে ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা এবং হামলা স্থগিতের ঘোষণা উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে মধ্যপ্রাচ্যে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং অনিশ্চয়তা বজায় রয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুদিনের রাজ্য সফরে এলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। রবিবার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শনিবার 2 দিনের রাজ্য সফরে আগরতলা পৌঁছলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন লোক ভবনে তাঁর সম্মানে আয়োজন করা হয় এক নৈশ ভোজ। রবিবার অর্থাৎ 8 মার্চ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন উপরাষ্ট্রপতি। এদিন সকালে এলবার্ট একাযুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন উপরাষ্ট্রপতি। এরপর উদয়পুরে ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন এবং পুজোয় অংশ নেবেন উপরাষ্ট্রপতি। পরে আগরতলায় ফিরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিকেলে হাঁপানি আন্তর্জাতিক মেলার মাঠে স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখবেন এবং মহিলা সদস্য ও লক্ষপতি দিদিদের সঙ্গে মতবিনিময় করবেন উপরাষ্ট্রপতি। নির্ধারিত কর্মসূচি শেষ করে বিকেলে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। 16 বছর বয়সে আরএসএস এ যোগদান করেন এবং জনসংঘের সাথে জড়িত হন সিপি রাধাকৃষ্ণন। 1998 এবং 1999 সালে কোয়েটাম্বুর থেকে
13তম লোকসভায় নির্বাচিত হন তিনি। তামিলনাড়ুর একজন বিশিষ্ট বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণন দায়িত্ব পালন করেছিলেন ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং পুদুচেরির রাজ্যপাল হিসেবে। 2025 সালের সেপ্টেম্বর থেকে ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন উপরাষ্ট্রপতির এই সফরসূচি রাজ্যের শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিশেষ মর্যাদা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচন ঘিরে রাজ্যে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি মোর্চা নেতৃত্ব, মন্ত্রী ও বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনজাতি এলাকায় প্রচার বাড়ানোর ওপর জোর দিল দল। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে রাজ্যে। এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের ইতিমধ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। এডিসিতে ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করা, জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচার বাড়ানো এবং তৃণমূল স্তরে কর্মীদের সক্রিয় করে তোলার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করছে রাজ্য বিজেপি। এই প্রেক্ষাপটে শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি মোর্চার নেতৃত্ব, বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে হয় গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ দলের প্রদেশ স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব। মূলত আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল নির্ধারণ এবং সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বৈঠকে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। পাশাপাশি জনজাতি সম্প্রদায়ের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি যোগাযোগ বৃদ্ধি করা এবং নির্বাচনের আগে জনসংযোগ কর্মসূচি জোরদার করার পরিকল্পনাও নেওয়া হয়েছে এই আলোচনায়। সামনে এডিসি নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে জনজাতি মোর্চার নেতৃত্বদের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচনে দল কিভাবে কাজ করবে এবং কিভাবে সংগঠনকে আরো সক্রিয় করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজ ও জনমুখী কর্মসূচিগুলি জনজাতি এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও দেওয়া হয়েছে গুরুত্ব। সামনে রেখে আমরা অলরেডি কাজ শুরু করেছি, কিন্তু আজকে এখানে সমস্ত যারা আমাদের জনজাতি মোর্চার যারা সদস্যরা আছেন বা অন্যান্য যারা নেতৃবৃন্দরা আছেন তাদেরকে আমরা ডেকেছি এখানে আমাদের জনজাতি মোর্চার প্রেসিডেন্টও আমাদের সাথে আছেন এবং আমাদের সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ ব্যাপার সাথে আছেন এবং অন্যান্য যারা এমএলএ এবং ঠিক আছে ছিলেন চ্যানেল সমস্ত এখানে আমাদের যারা যারা অ্যাভেলেবল আছে অফিস দেওয়া সবাইকে আজকে এখানে ডাকা হচ্ছে। তো মেইন বিষয় হচ্ছে আমরা আগামী দিন আমাদের কী কী করা প্রয়োজন, কীভাবে আমরা ইলেকশন আমরা সেই বিষয়ে একটা পুরো আলোচনা আসবে। সেই বিষয়ে আজকে আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। ত্রিপুরার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এডিসি নির্বাচন, কারণ জনজাতি অধ্যুষিত বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত এই স্বশাসিত পরিষদ বড় প্রভাব ফেলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে। তাই এডিসিতে শক্ত অবস্থান তৈরি করা প্রতিটি রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। সেই কারণেই নির্বাচনের আগে থেকে সংগঠনকে সক্রিয় করে তোলার পাশাপাশি বিভিন্ন স্তরে বৈঠক ও প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিজেপি। বিশেষজ্ঞদের মতে জনজাতি এলাকায় উন্নয়ন, অবকাঠামো এবং সামাজিক সুযোগ সুবিধা নিয়ে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছে তা বড় ভূমিকা রাখতে পারে এই নির্বাচনে। ফলে এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতার ভোটেই ঘর গুছিয়ে নিতে চাইছে শাসক ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশব্যাপী 16তম জাতীয় আদমশুমারি কার্যক্রমের অংশ হিসেবে ত্রিপুরাতেও শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ এই গণনা প্রক্রিয়া। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী 17 জুলাই থেকে রাজ্যে আদমশুমারির কাজ শুরু হবে। 2 পর্যায়ে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ত্রিপুরা জনসংখ্যা, আবাসন পরিস্থিতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সংগ্রহ করা হবে বিস্তারিত তথ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবারের আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে,
যা রাজ্যের প্রশাসনিক পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। কেন্দ্রীয় সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী 2026 সালে শুরু হওয়া ভারতের 16তম আদমশুমারি দেশের সর্ববৃহৎ প্রশাসনিক তথ্য সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই কর্মসূচির আওতায় ত্রিপুরা সহ দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তথ্য সংগ্রহ করা হবে পর্যায়ক্রমে। ঘোষিত সময়সূচি অনুসারে প্রথম ধাপে থাকবে আবাসন গণনা ও গৃহ তালিকা প্রস্তুতির কাজ। এর আগে 15 দিনের একটি স্বেচ্ছাসেবী গণনার সুযোগ রাখা হয়েছে নাগরিকদের জন্য। 17 জুলাই থেকে 21 জুলাই 2026 পর্যন্ত চলবে এই গণনা। এই সময়ের মধ্যে নাগরিকরা নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পরিবারের তথ্য জমা দিতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত চলবে আবাসন গণনা এবং ঘর তালিকা প্রস্তুতির কাজ। এই পর্যায়ে সংগ্রহ করা হবে বিভিন্ন এলাকার বাড়িঘর, আবাসনের অবস্থা, মৌলিক সুযোগ সুবিধা, পানীয় জল, বিদ্যুৎ, স্যানিটেশন সহ বিভিন্ন অবকাঠামোগত তথ্য। পাশাপাশি নথিভুক্ত করা হবে পরিবারের বিভিন্ন সম্পদ ও জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্যায়ে 2027 সালে 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে জনসংখ্যা গণনা। এই পর্যায়ে সংগ্রহ করা হবে দেশের প্রতিটি পরিবারের সদস্যদের সংখ্যা, বয়স, শিক্ষা, পেশা, সামাজিক অবস্থা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য। এই পর্যায়ের জন্য রেফারেন্স তারিখ নির্ধারণ করা হয়েছে 1 মার্চ 2027। উল্লেখ করা যেতে পারে, এবারে আদমশুমারি হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভারতের প্রথম গণনা। গণনাকারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ ও আপলোড করবেন। এতে তথ্য সংগ্রহের প্রক্রিয়া যেমন দ্রুত হবে, তেমনি বৃদ্ধি পাবে তথ্যের নির্ভুলতাও। এছাড়া এবারের আদমশুমারিতে প্রথমবারের মতো জাত সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আদমশুমারি কেবল জনসংখ্যা গণনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কাজ করে দেশ এবং রাজ্যের উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য। 2026 সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় 1.47 বিলিয়নে পৌঁছতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। সেই প্রেক্ষিতে এবারের আদমশুমারি দেশের জনসংখ্যার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় নতুন দিশা দেবে বলে প্রত্যাশা সরকারের। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ত্রিপুরায় আদমশুমারি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন প্রস্তুতি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত অবকাঠামো প্রস্তুত করা এবং গণনাকারীদের নিয়োগ সহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে ধাপে ধাপে। সাধারণ মানুষের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে এবং এর মাধ্যমে দেশের জনসংখ্যা ও সামাজিক অর্থনৈতিক বাস্তবতার একটি সঠিক ও পূর্ণাঙ্গ চিত্র সামনে আসবে বলে প্রত্যাশা সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রকাশ্যে সংঘাতে নাটক করলেও তীব্রাবতা এবং বিজেপি একে অপরের প্রয়োজন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে সিপিআইএমকে আটকাতে নিজেদের মধ্যে দর কষাকষি চলছে বলেও এদিন মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আগরতলা টাউন হলে শনিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। প্রায় প্রতিদিন একদিকে ডক্টর মানিক সাহা, যিনি মুখ্যমন্ত্রী, বিজেপির নেতা, অন্যদিকে ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ মাণিক্য কিশোর, তারা একে অন্যের বিরুদ্ধে যে ভাষায় তারা কথা বলেন, মনে হয় একেবারে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেছে। এদের মধ্যে বোধহয় আর কখনো সেই সখ্যতা, মিত্রতা হবে না, একসাথে তারা কখনো আর বসবে না। কিন্তু যদি একটু ভালো করে অনুধাবন করা যায় যে এত কিছু বৈরিতা, এত তিক্ততার পরও বাইরে মাঠে ময়দানে সাধারণ মানুষের সামনে মন্ত্রিসভার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। ওই দিল্লি সম্পর্কে ত্রিপুরা মথার নেতার মুখে কোনো ধরনের নেতিবাচক কথা নেই। দিল্লি ভালো, মানিক সাহা খারাপ, বিপ্লব দেব ভালো। তারপর মথা সম্পর্কে এত বিশুদ্ধার করছেন, কিন্তু তাদেরকে ডেকে নিয়ে এসে বলছে না যে না, তোমার সাথে আমাদের আর ঘর করা যায় না, মন্ত্রিসভায় থাকা যায় না,
তোমাদের মন্ত্রী তোমরা বের হয়ে যাও। কেন? বিজেপি এবং মথা দুজনে দুজনকে দরকার। আগামী দিন যদি ত্রিপুরাজ্যের মধ্যে বামফ্রন্টকে আটকাতে হয়, ত্রিপুরাজ্যে তাদের এই ক্ষমতা ধরে রাখতে হয়, দুজনে দুজনকে দরকার। কিন্তু এই মুহূর্তে এডিসি ভোট, সেই ভোটে যদি এডিসি তার হাতছাড়া হয়ে যায়, তাহলে আগামী দিন তার বার্গেনিং ক্যাপাসিটি, ধর কষাকষির ক্ষমতা কমে যাবে। কাজে যে কোনো মূল্যে ওখানে উপরে জোট থাকলেও এটা এককভাবে দখল করার জন্য তার হাতে যত এডিসির টাকা পয়সা আছে আর সাম্প্রদায়িক সুরসরি, আবেগ ইত্যাদি দিয়ে এটাকে রক্ষা করার জন্য সর্বশক্তি তারা প্রয়োগ করবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়ল ভারতের জ্বালানি বাজারে। ঘরোয়া ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে সম্ভাব্য গ্যাস সংকট মোকাবেলায় তেল শোধনাগারগুলিকে উৎপাদন বাড়ানোর দেওয়া হয়েছে নির্দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কার মধ্যে দেশে রান্নার গ্যাসের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার। শনিবার অর্থাৎ 7 মার্চ থেকে কার্যকর হওয়া নতুন দামে 14.2 কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে 7 টাকা। একই সঙ্গে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও 115 টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। 14 কিলো গ্যাসের দাম বাড়ছে, আপনার আগে আসছিল 978 টাকা 40 পয়সা, আর এখন হয়েছে গিয়া 1038 টাকা 40 পয়সা, অর্থাৎ 60 টাকা বাড়ছে আর কি। আর বাণিজ্যিক গ্যাস এটা বাড়ছে আপনার 114 টাকা, আগে আসছিল 2255, আর এখন হয়েছে 2369 টাকা। এটা তো মানে বাসা হইতেছে বিক্রি করে হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে, 978 টাকা 40 পয়সা, এখন কোথা 1040 টাকা বললাম, প্রায় 62 টাকা। কত পার্সেন্ট জনসাধারণ? 65 টাকা। এটা তো আমরা সাধারণ মানুষের পর চালের টাকা সুবিধা এর আগে 2025 সালের 8 এপ্রিল ঘরোয়া সিলিন্ডারের দাম 50 টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ প্রায় 1 বছর পর আবারও হলো এই মূল্য বৃদ্ধি। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে বলে আগেই সতর্ক করেছিল বিভিন্ন এজেন্সিগুলো। এই পরিস্থিতিতে 5 মার্চ জরুরি ক্ষমতা ব্যবহার করে দেশের তেল শোধনাগার সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেয় কেন্দ্র। নির্দেশ অনুযায়ী শোধনাগারগুলিকে এখন থেকে প্রধানত রান্নার গ্যাস উৎপাদনের জন্য ব্যবহার করতে হবে প্রোপেন ও বিউটেন। পাশাপাশি সব কোম্পানিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রোপেন ও বিউটেন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে সাধারণ গ্রাহকদের কাছে ব্যাহত না হয় গ্যাস সিলিন্ডারের সরবরাহ। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য সংকটের অন্যতম কারণ হরমুজ প্রণালীর অনিশ্চিত পরিস্থিতি। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা প্রায় 167 কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে পরিবাহিত হয় বিশ্বের প্রায় 20% পেট্রোলিয়াম। ভারতের অপরিশোধিত তেলের প্রায় 50% এবং এলএনজি আমদানির 54% আসে এই পথ দিয়েই। সংঘাতের কারণে যদি এই রুটে জাহাজ চলাচল ব্যাহত হয়, তবে জ্বালানি সরবরাহে লাগতে পারে বড় ধাক্কা। অন্যদিকে ইরানের ড্রোন হামলার পর কাতারের এলএনজি প্ল্যান্টে উৎপাদন সাময়িকভাবে বন্ধ হওয়ায় আরও চাপ তৈরি হয়েছে ভারতের গ্যাস সরবরাহে। ভারত তার মোট এলএনজি চাহিদার প্রায় 40% আমদানি করে কাতার থেকে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে সিএনজি খাতের কোম্পানিগুলিও। রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা গেইল লিমিটেডকে চিঠি দিয়ে কাতার থেকে সস্তা গ্যাস না পেলে তাদের স্পট
মার্কেট থেকে দ্বিগুণ দামে গ্যাস কিনতে হতে পারে বলে জানিয়েছে সিজিডি এন্টিটিজ অ্যাসোসিয়েশন। এতে সিএনজির দাম বাড়ার আশঙ্কা রয়েছে এবং দীর্ঘ মেয়াদে গ্রাহকেরা বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকতে পারেন বলেও প্রকাশ করা হয়েছে আশঙ্কা। এদিকে সরকারের নতুন নির্দেশ প্রভাব ফেলতে পারে বেসরকারি সংস্থাগুলির ওপরও, বিশেষত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানিগুলিকে প্রোপেন ও বিউটেন পেট্রোকেমিক্যাল উৎপাদনের পরিবর্তে তা ব্যবহার করতে হতে পারে এলপিজি তৈরিতে। ফলে পলিপ্রোপিলিন বা এলকাইলেটের মতো বেশি লাভজনক পণ্যের উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়তে পারে দেশের জ্বালানি বাজারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। তেলিয়ামুড়া মহকুমায় বিপর্যয় মোকাবেলার প্রস্তুতি নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। চাকমাঘাটে নৌকাঘাট এলাকায় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় শনিবার। উদ্ধার কাজ ও বন্যার সময় নৌকা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এই শিবিরে। প্রশিক্ষণের তাত্ত্বিক পর্ব শেষ হলেও প্র্যাকটিক্যাল পর্যায়ে গিয়ে দেখা দেয় সমস্যা। প্রশিক্ষণের জন্য আনা বোটটি চালু করতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং সুইচ দেওয়ার পরও সেটি চালু হয়নি, ফলে কার্যত থমকে যায় প্রশিক্ষণের প্র্যাকটিক্যাল অংশ। এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বিপর্যয়ের সময় উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সচল থাকা অত্যন্ত জরুরি, কিন্তু প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতেই যদি বোট বিকল হয়ে পড়ে তাহলে প্রকৃত দুর্যোগের সময় পরিস্থিতি কি হবে তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ। মানুষ কেমন বাঁচাইব কি এটা কি এটি বোট মানুষ তারা তো মানুষকে সুরক্ষা করতো, মানুষ বাঁচাইতো। ওইটা এখন স্টার্ট হইতে না ইঞ্জিন। এটা কোন জায়গা? চাকমাঘাট। চাকমাঘাট কি নৌকাঘাট? নৌকাঘাট। আপনার নাম? আমার নাম সমন্বয় সরকার। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।